প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনাকাঙ্ক্ষিত বিঘ্নের জন্য আমি অনেক বেশি সরি। আর আমি অবশ্যই তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আজকে তড়িৎ রসায়নের প্রথম ক্লাসটা ফুল করাই দিব, বাট যেহেতু বিঘ্নের কারণে ক্লাসটা নিতে পারি না, তাই আমি আজকে রেকর্ড দিয়ে দিচ্ছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা অবশ্যই রেকর্ড ক্লাসটা করে ফেলবে, কারণ এটার মধ্যে প্রথম ক্লাসের পুরো বেসিক জিনিসটা নিয়ে আসছি এবং এই ক্লাসটা করলেই তুমি বাকি সব ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। আর যারা যারা লাইভ ক্লাসে ছিলে তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আশা করি নেক্সট বার থেকে তোমরা সেম এনার্জি নিয়ে আমাকে ঠিক প্রতিবারের মধ্যে সাপোর্ট করে যাবে। সো আমরা ক্লাসে একটু চলে যাই। ওকে, তাহলে আমি যারা যারা ক্লাসটা করে ফেলেছ তাদের জন্য আমি ছোট্ট করে আরেকটু রিভিউ দিব, অর্থাৎ প্রথম থেকে মেনলি আমি শুরু করব। তাহলে একটু খেয়াল করে একটু দেখি। আমাদের চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন, ইংরেজি হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। আচ্ছা, তাহলে আমরা একদম প্রথমে ছোট্ট করে দেখব হচ্ছে এই চ্যাপ্টারে আমরা মেইনলি কোন কোন টপিকগুলো পড়ব। আমি একটু ছোট্ট করে এই জায়গায় লিখতেছি, একটু খেয়াল করো। আমরা একদম প্রথমে আমরা এই চ্যাপ্টারে গ্যালভানিক কোষ, আমরা এই চ্যাপ্টারে গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে পড়ব। তাহলে আমি প্রথমে এই চ্যাপ্টারটার ফুল টপিকগুলো সিকোয়েন্সলি লিখে যাচ্ছি, তোমরা খাতার এক কোণায় লিখে ফেলো এবং অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসবে, কারণ ক্লাসটা একদম কমপ্লিটলি নোট করতে হবে। ওকে, তাহলে আসে একদম প্রথমে হচ্ছে গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ। তারপরে হচ্ছে আমরা পড়ব জারণ বিভব প্লাস বিজারণ বিভব। এই টপিকটা আমরা পড়ব, খুবই ইম্পর্ট্যান্ট টপিক, জারণ বিভব প্লাস বিজারণ বিভব। এরপরে আমরা পড়ব হচ্ছে নানস্টের সমীকরণ। এরপর আমরা পড়ব হচ্ছে নানস্টের সমীকরণের পরে আমরা পড়ব হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষের পরে আমরা পড়ব হচ্ছে ফ্যারাডের সূত্র পড়ব, এবং ফ্যারাডের সূত্রের পরে আমরা পড়ব হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তারপরে আমরা বিভিন্ন কোষের গঠন নিয়ে পড়ব। ঠিক আছে, তাহলে গ্যালভানিক কোষ, জারণ বিভব, বিজারণ বিভব, নানস্টের সমীকরণ, তড়িৎ বিশ্লেষণ কোষ, ফ্যারাডের সূত্র, তড়িৎ পরিবাহিতা, আর হচ্ছে বিভিন্ন কোষের গঠন। তাহলে এটা হচ্ছে আমার পুরো চ্যাপ্টারের রোড ম্যাপ। অর্থাৎ এই জিনিসগুলো আমরা যদি ফুল কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আমাদের তড়িৎ রসায়নটা 100% শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমি যেগুলো লিখেছি এগুলো ক্লাস সংখ্যা না, এগুলো হচ্ছে টপিকের নাম, অর্থাৎ এখানে বিভিন্ন টপিক থাকবে, 2-3টা ক্লাস পর্যন্ত যাবে। ওকে, সো আমরা আজকে শুরু করব আমাদের প্রথম টপিকটা দিয়ে। প্রথম টপিকটা শুরু করার আগে আমি তড়িৎ রসায়নের একদম বেসিক একটা জিনিস নিয়ে কথা বলে। দেখো, তড়িৎ রসায়ন বলতে নর্মালি আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ অর্থাৎ তড়িৎ জিনিসটাকে বোঝাচ্ছি। আর রসায়ন বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা মেইনলি হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করা শিখব, এবং হচ্ছে ইলেকট্রিসিটি থেকে আমরা কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাবো এটা শিখব। তারপরে
একটা রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করব এটাও শিখব। তাহলে পুরা চ্যাপ্টারটা জুড়ে ইলেকট্রিসিটি থেকে কীভাবে রাসায়নিক বিক্রিয়া থেকে কীভাবে ইলেকট্রিসিটি তৈরি করবো এই জিনিসটা আমরা পুরোপুরি শিখবো। তাহলে ফুল চ্যাপ্টার জুড়ে আমাদের মেন কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে আমি যদি এক সাইডে একটু লিখে রাখি পুরো চ্যাপ্টারটার মেন কনসেপ্ট, সেটা হচ্ছে তড়িৎ শক্তি মানে হচ্ছে ইলেকট্রিসিটি। তড়িৎ শক্তি থেকে রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে রাসায়নিক শক্তি। আমরা তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি তৈরি করব। ঠিক তেমনই রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করব। আচ্ছা, তাহলে পুরো চ্যাপ্টারটার প্রধান বিষয় হচ্ছে এটা, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। ওকে, আচ্ছা, তাহলে আমি এই মেন কনসেপ্টে যাওয়ার আগে আমি এই তড়িৎ রসায়নের ছোট্ট করে ব্যবহারটা একটু দেখে নেব, তড়িৎ রসায়নের ছোট্ট ব্যবহারটা। এবং এই ব্যবহারটা দেখবা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর সাথে রিলেটেড। একদম প্রথমে এক নম্বর ব্যবহার হচ্ছে ব্যাটারি। আমরা দৈনন্দিন জীবনে ব্যাটারি সবাই ইউজ করি, আমাদের বিভিন্ন কাজে এই ব্যাটারিটা লাগে। যেমন তুমি এখন যে ফোন দিয়ে দেখছো সেটার জন্য অবশ্যই ব্যাটারি লাগবে, ঠিক আছে? আর কোথায় লাগে ব্যাটারি দেখো তো, আমাদের মোবাইল ফোনে ব্যাটারি লাগে, ঠিক আছে? কেউ যদি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেখো তাহলে সেখানেও লাগছে, ল্যাপটপে লাগতেছে, ঠিক আছে? তারপরে কোথায় লাগবে? আইপ্যাডে লাগবে। ওকে, তারপর কই লাগবে? তারপর হচ্ছে কার, ঠিক আছে? আমরা বিভিন্ন ইলেকট্রিক কারটা এখন দেখি, ইলেকট্রিক কারের মধ্যে ইলেকট্রিসিটির মাধ্যমে কারটা চলে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক কারের মধ্যে আমার কী লাগতেছে? ব্যাটারি লাগতেছে। ওকে, আচ্ছা, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আরেকটা, যেটা অলরেডি তোমাদেরকে আমি বলেছি, সেটা হচ্ছে আমাদের যে হৃদস্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ডকে সচল রাখার জন্য মাঝে মধ্যে ব্যাটারি দরকার। কখন দরকার? সুস্থ মানুষদের ক্ষেত্রে না, যাদের হৃৎপিণ্ডেও খুব ভালো মতো পাম্প করে না, যাদের হৃৎপিণ্ডের সমস্যা আছে, অর্থাৎ হৃৎপিণ্ড সুস্থ মানুষের মতো তোমার রক্ত পাম্প করতে পারে না, তাদের ক্ষেত্রে আমার কি দরকার? আমার পেসমেকার দরকার হয়, ঠিক আছে? আমার পেসমেকার, তোমরা তোমাদের বায়োলজির মধ্যে এই পেসমেকার নিয়ে একটা টপিক পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পেসমেকারটাও দরকার হয়। পেসমেকার কী করে? পেসমেকার হচ্ছে এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে আমার হৃৎপিণ্ডটাকে সচল রাখে, ঠিক আছে? তাহলে চিন্তা করো, এই যে আমার বিভিন্ন যন্ত্রপাতিতে যেমন লাগতে হয়, ঠিক তেমনই একজন মানুষের লাইফ বাঁচানোর জন্য আমার ব্যাটারিটা দরকার। এবং এই ব্যাটারির মেইন কনসেপ্টটা, অর্থাৎ এই ব্যাটারিটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে আমরা এই তড়িৎ রসায়নের এই কনসেপ্টটার মধ্যে পড়ব। এই দুইটা কনসেপ্টের মধ্যে আমরা পুরো ব্যাটারির কাজটা পড়ে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে ব্যাটারি হচ্ছে তড়িৎ রসায়নের কনসেপ্টের উপর বেস করে মেনলি তৈরি হয়েছে। ঠিক তেমনই আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ঠিক তেমনই আরেকটা হচ্ছে কি ইলেকট্রোপ্লেটিংয়ের সংজ্ঞাটা কি? আমি বলি সংজ্ঞাটা। ইলেকট্রোপ্লেটিংয়ের সংজ্ঞা হচ্ছে, আমরা কি করব? আমরা হচ্ছে বেশি সক্রিয় ইলেকট্রোপ্লেটিং মানে কি? তোমরা অলরেডি 9-10-এ পড়ে আসছো, তাহলে আশা করি তোমরা সবাই পারবে। তবে একটু দেখো, বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ, ঠিক আছে? বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ, এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, যে আমরা আমাদের বাসার মধ্যে চামচ আছে, ঠিক আছে? আমি অলরেডি কিন্তু এর আগে যেটা লাইভ ক্লাস নিয়েছি সেখানে কিন্তু তোমার চেইনের কথা বলেছি। নর্মালি লোহার চেন থেকে আমরা কীভাবে আমরা সেটা গোল্ডের চেন বানাতে পারি। আচ্ছা, আমি এখন চেনের এক্সাম্পল না নিয়ে আমি ডিরেক্ট চামচের এক্সাম্পল দিয়ে বলি। আমাদের বাসায় যে চামচ আছে সেটা কিন্তু নর্মালি লোহার তৈরি, বাট তুমি দেখবে চামচটা যদি নতুন একটা চামচ, ওটা কিন্তু চকচক করে, তুমি তোমার চেহারা দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এই যে চামচটা হচ্ছে প্রথমত লোহার তৈরি। এখন এই লোহার তৈরি চামচটা যদি নর্মালি তৈরি করে বাজারজাত করে ফেলে,
তাহলে সেখানে দেখবা যে লোহার তৈরি জিনিসগুলোর মধ্যে খুব দ্রুত জং ধরে যায়, মরিচা ধরে যায়। তুমি যেমন তোমার পাশে যে জানলা আছে, জানলার মধ্যে দেখো, জানলার মধ্যে যে লোহার রডগুলো আছে ওখানে কি হয়ে গেছে, জং ধরে গিয়েছে। যদি রং করে দেয় তাহলে সেক্ষেত্রে জং ধরে না, বাট নর্মালি যদি লোহা খোলা অবস্থায় রেখে দেয় সেখানে জং ধরে যায়। কারণ আয়রন Fe বাতাসের অক্সিজেন প্লাস জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কী করে ফেলে, সেখানে মরিচা তৈরি করে। তাহলে এই যে এই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে চামচের উপরে একটা সিলভার একটা প্রলেপ দিয়ে দিই। সিলভারের প্রলেপ যখন দিয়ে দিই তখন সেই চামচটার মধ্যে আর জং ধরে না। কেন জং ধরে না? কারণ সিলভারটা হচ্ছে সাধারণত কম সক্রিয় আয়রনের তুলনায়, অর্থাৎ সিলভার বাতাসের বায়ুর সাথে অত বেশি কোনো বিক্রিয়া টিক্রিয়া করে না, যার ফলে সেখানে কোনো জং ধরার কোনো চান্স নাই। তাহলে সিলভারটা হচ্ছে কম সক্রিয়, অর্থাৎ এই যে এখানে চামচ, ঠিক আছে, এটা হচ্ছে লোহার চামচ, এবং এই লোহার চামচের উপর, এই যে লোহার চামচের উপর আমরা প্রলেপ দিয়ে দিয়েছি, কার আমরা সিলভারের প্রলেপ দিয়ে দিয়েছি। তাহলে সিলভারের যখন প্রলেপ দিয়ে ফেললাম, সিলভারটা কিন্তু বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে কিন্তু কী করে না, বিক্রিয়া করে না, যার ফলে এখানে কোনো জং ধরার কোনো কি নাই, চান্স নাই। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ওকে, আচ্ছা, তাহলে আসি। তাহলে দেখো আমরা এই তড়িৎ রসায়নের দুইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। একটা হচ্ছে ব্যাটারি, দেখো আমরা কোথায় কোথায় ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একদম পেসমেকার পর্যন্ত। এরপর হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রেও আমরা কী করি, আমাদের তড়িৎ রসায়নের কনসেপ্টটা কাজে লাগে। তাহলে দেখো আমি এখন তড়িৎ রসায়নের মেইন বেসিক পার্টে ঢোকার আগে আমি ছোট্ট দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, আর একটা হচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর এটা হচ্ছে কি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, একটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আমি ছোট্ট করে যদি একটা এক্সাম্পল দিই, এই যে দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার যে একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে ঝর্ণা নিচ দিয়ে চলে আসে, মানে নিচের দিকে চলে আসে। ঝর্ণা কোথায় আসে? নিচের দিকে আসে, ঠিক আছে, ঝর্ণা নিচের দিকে আসে। আমরা কিন্তু এরকম কোনোদিন দেখি না যে নিচ থেকে ঝর্ণা উপরের দিকে আছে। তাহলে সাধারণত ঝর্ণা উপর থেকে আসবে, এটা হচ্ছে তার জন্য স্পন্টেনিয়াস প্রক্রিয়া। কিন্তু আমি যদি কোনো কারণে এই নিচ থেকে পানি যদি উপরে তুলে ফেলতে পারি, অর্থাৎ স্পন্টেনিয়াস প্রসেসটাকে যদি আমি এই নন স্পন্টেনিয়াস প্রসেসে পরিণত করতে পারি, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া পরিণত করতে পারি, তাহলে আমার অবশ্যই বাইরে থেকে কী দেওয়া লাগবে, ফোর্স দেওয়া লাগবে। যেমন কীরকম, যেমন আমরা এই যে বাসা বাড়ির মধ্যে যে মোটরটা ইউজ করি, ঠিক আছে, মোটরের মধ্যে আমরা কী তুলি, আমরা মোটরের মাধ্যমে পানি উপরে তুলি, ঠিক আছে, মাটির নিচ থেকে এই যে আমরা কী করি, এই যে আমরা পানি আমরা উপরে পানি তুলি, ঠিক আছে। তো তুমি চিন্তা করো, আমার এই যে পানি হচ্ছে মাটির নিচে আছে, নিচ থেকে আমি পানিগুলো উপরে তুলছি, অর্থাৎ একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটাচ্ছি, কার মাধ্যমে? এই যে মোটরের মাধ্যমে। ওকে, তাহলে এই যে মোটরের মাধ্যমে ঘটালাম, অর্থাৎ আমি এখানে কী দিলাম, আমি এখানে এক্সট্রা একটা ফোর্স দিলাম, যে ফোর্সের কারণে একটা তোমার কি হলো, তোমার একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া আমি ঘটাই ফেলতে পারছি। তাহলে এই যে নন স্পন্টেনিয়াস প্রসেসকে আমি ফোর্সের মাধ্যমে কিন্তু আমি কিসে পরিণত করতে পারছি, আমি কাজে পরিণত করতে পারছি, ঠিক আছে। তাহলে এখন দেখি এই যে ভাইয়া স্পন্টেনিয়াস প্রসেস আর নন স্পন্টেনিয়াস প্রসেস, এই দুইটা এই যে তড়িৎ রসায়নের সাথে কীভাবে সংযুক্ত, তাহলে একটু দেখি। আমি যদি এখানে প্রথমত স্পন্টেনিয়াস প্রসেসের একটা এক্সাম্পল নেই, অর্থাৎ ধরো এমন একটা বিক্রিয়া এ থেকে বিতে যায়, এবং বিক্রিয়াটা তুমি যদি পাত্রের মধ্যে এটা যদি রেখে দাও, পাত্রের মধ্যে যদি ধরো তুমি যদি কোনো একটা বিক্রিয়ক এ রাখো, সে অটোমেটিক বিতে পরিণত হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, একটা বিক্রিয়া। কিন্তু তুমি যদি ধরো সি একটা বিক্রিয়ক, যেটাকে তুমি পরিণত করতেছো কিসে, ডিতে পরিণত করতেছো, এবং এই ডিতে পরিণত করতে তোমার এক্সট্রা তাপ দেওয়া লাগছে।
তোমার এক্সট্রা তাপ দেওয়া লাগছে। তাহলে এই যে তুমি এক্সট্রা তাপ দেওয়ার কারণে সি থেকে ডিতে পরিণত হয়েছে, এক্সট্রা তাপের কারণে সি থেকে ডিতে পরিণত হয়েছে। তাহলে যেহেতু তোমার এখানে ফোর্স দেওয়া লাগছে, তাহলে এটা হচ্ছে একটা নন স্পন্টেনিয়াস প্রসেস, অর্থাৎ যেটা সাধারণত ঘটে না। তুমি কোনো কিছু ফোর্সের মাধ্যমে এই জিনিসটা তুমি কী করতে পারছো, এই জিনিসটা তুমি ঘটাইতে পারছো। এখন আসি আমরা প্রথমে এই যে স্পন্টেনিয়াস প্রসেস এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল নিব, কীভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা এক্সাম্পল নিব। দেখো এক্সপেরিমেন্ট আমরা করি, আমরা এক্সপেরিমেন্টটা কীভাবে করব, আমরা হচ্ছে একটা পাত্র নিব, এই যে একটা পাত্র নিলাম, ঠিক আছে। পাত্রের মধ্যে কি আছে, পাত্রের মধ্যে দ্রবণ আছে। দেখো দ্রবণটা হচ্ছে কিসের দ্রবণ, দ্রবণটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ, ঠিক আছে, কপার সালফেটের দ্রবণ। তাহলে তোমরা বুঝে ফেলছো এটা হচ্ছে তুতের দ্রবণ। তাহলে এর কালারটা কেবল কাটা নীল হবে, আমরা যেই কাপড় ধুই না নীল টিল দিয়ে, ওটাই হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে আমি কপার সালফেটের দ্রবণ নিয়েছি, যদিও আমরা জানি তুতের সঙ্গে কপার সালফেট ইন্টু 5s2, বাট আমি এখানে তার মেইনলি কপার সালফেট সংকেতটাই লিখলাম। তাহলে এই যে তুত, ঠিক আছে, তুত কিন্তু নীল হওয়ার মেইন রিজনটা হচ্ছে এই কপার সালফেটের মধ্যে কপার 2+ আয়নের কালারটা, অর্থাৎ এর থেকে যে লাইটটা বিকৃত হয় সেটার কালার হচ্ছে কি, সেটার কালার হচ্ছে নীল। তাহলে মেইন রিজন হচ্ছে কপার 2+ এর কারণে এই যে এই দ্রবণের কালারটা হচ্ছে নীল, যদি আমি কালো কলম দিয়ে আঁকছি, বাট এমনিতে নীল। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে এই যে এটা হচ্ছে কপার 2+। আচ্ছা দেখো তো এই দ্রবণের মধ্যে আর কি আয়ন আছে, কপার 2+ তো লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, এখানে SO4 2- আছে, কপার 2+ও আছে, SO4 2- আছে, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে আয়ন, এরা কি করে, এরা যেহেতু আয়ন, তাহলে এরা অবশ্যই ইলেকট্রিসিটি পরিবহন করতে পারবে, বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আর আমরা জানি যারা বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট, ঠিক আছে। তাহলে ইলেকট্রোলাইট কেন, কারণ এরা হচ্ছে কি করবে, এরা যেহেতু আয়ন আকারে দ্রবণে মুভমেন্ট করবে, তাহলে এরা অবশ্যই কী করবে, ইলেকট্রিসিটি পরিবহন করতে পারবে, তড়িৎ পরিবহন করতে পারবে। আচ্ছা আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতেছিলাম, তাহলে পাত্র নিলাম, তারপর হচ্ছে দ্রবণ নিলাম, কপার সালফেটের নিলাম, এবং এই পাত্রের মধ্যে আমি কি করলাম, আমি একটা দণ্ড দিয়ে দিলাম, একটা দণ্ড, খেয়াল করো, একটা দণ্ড, এই দণ্ডটা হচ্ছে কিসের দণ্ড, আমি এই সাইডে একটু লিখি, এই দণ্ডটা হচ্ছে জিঙ্কের দণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে জিঙ্কের দণ্ড। তাহলে খেয়াল করো, এখানে পাত্র আছে, দ্রবণ আছে, দ্রবণের মধ্যে একটা আমি জিঙ্কের দণ্ড ডুবাই দিলাম। ওকে, আচ্ছা তাহলে জিঙ্কের দণ্ড আমি এখানে যখন ডুবাই দিলাম, আমি এরপরে কিছুক্ষণ এখানে অবজার্ভ করব, দেখি ঘটনা কি হয়। তুমি দেখবা, তুমি যদি কিছুক্ষণ রেখে দাও, আস্তে আস্তে দেখবা যে এই জিঙ্কের দণ্ডটা আস্তে আস্তে দেখবা যে এখানে গায়েব হয়ে গেছে, মানে গলে গেছে, ঠিক আছে, একদম নিঃশেষ হয়ে গেছে জিঙ্কের দণ্ডটা থাকবে না, দ্রবণের মধ্যে পুরোটা মিশে যাবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এখানে দ্রবণের মধ্যে পুরা এই জিঙ্কের দণ্ডটা কী হয়ে গেল, এখানে মিশে গেল। ওকে, আচ্ছা তাহলে এই যে জিঙ্কের দণ্ড যেহেতু এখানে মিশে গেল, তার মানে নিশ্চয়ই এই দণ্ডের সাথে দ্রবণের কোনো না কোনো বিক্রিয়া ঘটছে। কী ঘটছে অ্যাকচুয়ালি জিনিসটা, কোনো না কোনো তো বিক্রিয়া ঘটছে। আচ্ছা তাহলে বিক্রিয়া যেহেতু করছে, আমি একটু দণ্ডটা একটা আবার আঁকি। তাহলে এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে জিঙ্কের দণ্ড, এখানে ছিল জিঙ্কের দণ্ড, এবং এই দণ্ডের মধ্যে বিক্রিয়াটা ঘটছে। আচ্ছা তাহলে মনে রাখবো হচ্ছে, আমরা এই যে তড়িৎ রসায়নের মধ্যে এরকম কোনো দ্রবণের মধ্যে যদি কোনো একটা দণ্ড ডুবাই, এবং এই দণ্ডের সারফেসের মধ্যে যখন কোনো বিক্রিয়া ঘটবে, তখন এই দণ্ডগুলোকে আমরা তড়িৎ রসায়নের ভাষায় বলবো হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড, ওকে, আমরা বলবো হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে জিঙ্কের দণ্ড বা জিঙ্কের ইলেকট্রোড, আর এখানে দ্রবণ বা ইলেকট্রোলাইট হিসেবে আছে কি আমার কপার 2+ আর SO4 2-। তাহলে এখানে এই যে আমরা যে অবজারভেশনটা করলাম, অবজারভেশনের ফলে আমরা দেখতে পারলাম যে জিঙ্কের দণ্ডটা এখানে ডুবে গেছে, অর্থাৎ জিঙ্কের দণ্ডটা এখানে গলে গেছে। এটা ছাড়াও এখানে আরও কিছু পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে, আমি যদি একটু
আমি যদি একটু এই সাইডে লিখি, একদম প্রথমে অবজারভেশন বা পর্যবেক্ষণ, আমরা কি কি পর্যবেক্ষণ করলাম, আমরা পর্যবেক্ষণ কি করলাম, ঠিক আছে, আমরা কি পর্যবেক্ষণ করলাম। একদম প্রথমে এক নম্বর পর্যবেক্ষণ হচ্ছে জিঙ্কের দণ্ড, জিঙ্কের দণ্ড গলে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, জিঙ্কের দণ্ড তো গলে গেল, জিঙ্কের দণ্ড গলে যাওয়ার পরে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা দেখতে পারবো, এই দ্রবণের কালার ছিল কি, নীল কালার ছিল। এই দ্রবণের নীল কালারটা নীল বর্ণ কার, দ্রবণের, ঠিক আছে, কার, দ্রবণের নীল বর্ণ দূরীভূত হবে, মানে নীল বর্ণটা চলে যাবে, দূরীভূত হবে। ভাই কেন, আসতেছে কেন, ঠিক আছে। তাহলে জিঙ্কের দণ্ড গলে যাবে, নীল বর্ণ দূরীভূত হবে। 3 নম্বর হচ্ছে দ্রবণে লাল অধক্ষেপ পাওয়া যাবে, লাল অধক্ষেপ পাওয়া যাবে। ভাই কিসের অধক্ষেপ, আসতেছি, দ্রবণে লাল অধক্ষেপ পাওয়া যাবে। এবং সবথেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যদি এই দ্রবণের মধ্যে কোনো একটা যদি থার্মোমিটার দিয়ে দিই, আমি যদি এই দ্রবণের মধ্যে একটা যদি থার্মোমিটার দিয়ে দিই, তাহলে দেখবো হচ্ছে থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ টেম্পারেচারটা বেড়ে যাবে। টেম্পারেচার কেন বাড়ছে, এই যে এখানে বিক্রিয়া যেগুলো হয়েছে এদের মধ্যে বিক্রিয়ার ফলে এখানে কি উৎপন্ন হয়েছে, এখানে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে খেয়াল করো, আমি জিঙ্কের দণ্ডটা যখন এই জায়গায় রাখলাম, জিঙ্কের দণ্ডটা আস্তে আস্তে গলে গেল। তাহলে গলে যেহেতু গেল, অর্থাৎ দণ্ড রাখার ফলে অটোমেটিক যেহেতু তাদের মধ্যে এই বিক্রিয়াটা ঘটে যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই একটা স্পন্টেনিয়াস প্রসেস, একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবং এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ফলে আমি বাই প্রোডাক্ট হিসেবে কী পাইলাম, একটা জিনিস তো তোমরা দেখলে যে থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি, মানে হচ্ছে থার্মোমিটারের টেম্পারেচারটা বাড়ছে। কেন বাড়ছে, তার মানে কিছু তাপ রিলিজ হয়েছে, ঠিক আছে, কিছু তাপ রিলিজ হয়েছে। ওকে, আচ্ছা, আর কি হয়েছে দেখো, আর কি হয়েছে, এখানে আরও 3টা জিনিস হয়েছে। জিঙ্কের দণ্ড গলে গেছে, নীল বর্ণ দূরীভূত হয়েছে, দ্রবণে লাল অধক্ষেপ পাওয়া গেছে। আচ্ছা, এই জিনিসগুলো কীভাবে হয়েছে একটু আমরা দেখি। প্রথমে তোমরা এগুলো একটু লিখে ফেলো, পুরো জিনিসটা লিখে ফেলো। এখন আমরা এই প্রতিটা জিনিস এক্সপ্লেন করব। আচ্ছা, আমরা একটু দেখি এবার। এই যে এখানে এই যে জিঙ্কের দণ্ড, এখানে জিঙ্কের দণ্ডের মধ্যে জিঙ্কটা সলিড আকারে আছে, ঠিক না, জিঙ্কের দণ্ডের মধ্যে জিঙ্ক সলিড আকারে আছে। এবং এই যে জিঙ্কের দণ্ডটা যখন আমি এই দ্রবণের মধ্যে দিলাম, তখন দণ্ডটা কী হয়ে গেছে, দ্রবণের মধ্যে গলে গেছে, মিশে গেছে। তাহলে এখানে এদের মধ্যে কী হয়েছে, বিক্রিয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখবো যে এখন এই জায়গায় বিক্রিয়াটা কীরকম হয়েছে, একটু খেয়াল করি। দেখো, আমি দিলাম হচ্ছে জিঙ্কের দণ্ড, জিঙ্ক হচ্ছে সলিড, ওকে। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে সলিড দিলাম এখানে, এই জিঙ্কের সলিডটা বিক্রিয়া করছে দ্রবণের সাথে, এই দ্রবণের সাথে বিক্রিয়া করছে। দ্রবণে কি আছে, দ্রবণে আছে হচ্ছে কপার সালফেট, এবং তাদের মধ্যে কি হইলো, তাদের মধ্যে বিক্রিয়া হইলো। আচ্ছা দেখো তো, জিঙ্ক আর কপার সালফেট যখন বিক্রিয়া করবে তখন বিক্রিয়াটা কীরকম হবে। আমরা এই বিক্রিয়াটা খুবই কমন, আমরা সবাই পড়ে আসছি। একটু দেখো, জিঙ্ক সক্রিয়তা সিরিজে কপার সালফেটের অর্থাৎ কপারের উপরে, তো যার কারণে জিঙ্ক কী করবে, এই জিঙ্ক এখানে গিয়ে কপারটাকে বলবে যে তুই সর, আমি সালফেটের সাথে যুক্ত হবো, কারণ জিঙ্ক হচ্ছে বেশি পাওয়ারফুল, বেশি শক্তিমান। তো কী করবে, এখানে জিঙ্কটা গিয়ে তৈরি করবে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। আমি একটু এই সাইডে লিখি, জিঙ্ক সালফেট প্লাস কপার, ওকে।
জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করছে। আচ্ছা, একটু খেয়াল করি, এই যে এখানে যে জিঙ্ক সালফেট আর কপার তৈরি হলো, এই যে পুরো বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে কীরকমভাবে জারণ বিজারণ বিক্রিয়াটা করছে দেখো, জিঙ্ক কী করলো, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, এবং জিঙ্ক সালফেটটা এখানে হচ্ছে অ্যাকোয়াস, এবং এই যে কপার সালফেটটা এখানে অ্যাকোয়াস, মানে হচ্ছে তারা দ্রবণে আয়নিত আছে, জলীয় দ্রবণ। আর কপারটা কি, কপারটা হচ্ছে এখানে সলিড, কপারটা হচ্ছে সলিড, কপার ধাতুতে পরিণত হয়েছে। তাহলে খেয়াল করো, এই যে এখানে জিঙ্ক হচ্ছে সলিড আকারে আছে। কোনো কিছু যদি সলিড আকারে থাকে, অর্থাৎ নিউট্রাল যেহেতু মৌলটা, এবং নিউট্রাল মৌলের ক্ষেত্রে আমরা জানি তার জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেটটা কত হয়, অক্সিডেশন স্টেট হয় 0। আচ্ছা, এখন অক্সিডেশন স্টেট জিনিসটা কি, এই জিনিসটা আমরা অন্য ক্লাসে, এবং সবথেকে বেশি হচ্ছে আমাদের যে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারের মধ্যে খুব ভালো করে এক্সপ্লেন করা হয় অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা বা জারণ সংখ্যা জিনিসটা কি। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে জিঙ্ক হচ্ছে, জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে 0। এখানে জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্কের জারণ মান হচ্ছে +2। কপার সালফেটের মধ্যে কপারের জারণ সংখ্যা হচ্ছে +2। আর এই যে এই কপার যে সলিড, এটা যেহেতু সলিড, একটা নিউট্রাল একটা মৌল, এই জন্য এর জারণ সংখ্যা কত, 0। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এই যে এখানে জিঙ্ক 0 থেকে কি হইলো, জিঙ্ক 0 থেকে +2 হইলো। ঠিক আছে, জিঙ্ক 0 থেকে +2 হলো। তো 0 থেকে +2 হওয়া মানে অক্সিডেশন নাম্বার 0 থেকে +2 মানে বাড়ছে। আর আমরা জানি অক্সিডেশন নাম্বার বাড়া মানে হচ্ছে জারণ, অক্সিডেশন নাম্বার বাড়া মানে হচ্ছে জারণ। ঠিক আছে, আর দেখো এখানে কপার সালফেটের কপার +2 থেকে হয়েছে কত, কপার +2 থেকে হয়েছে কপার 0, অর্থাৎ অক্সিডেশন নাম্বারটা কমে গেছে, +2 থেকে 0 হয়েছে। এবং আমরা জানি অক্সিডেশন নাম্বার কমা মানে হচ্ছে কি, কমা মানে হচ্ছে বিজারণ। ঠিক আছে, একটা জারণ আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে বিজারণ। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে এই পুরো বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। জিঙ্ক গিয়ে কপারকে ধাক্কা মেরে সরাই দিয়েছে, বলছে আমি এখানে বসবো, জিঙ্ক সালফেট আকারে বসে গেছে, প্লাস কপার সলিড আকারে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা খেয়াল করো, এই জায়গায় এই বিক্রিয়াটা ঘটছে। এই যে জিঙ্ক দণ্ডটা দ্রবণের মধ্যে অ্যাকোয়াস হয়ে গিয়েছে, আয়নিত হয়ে গেছে জিঙ্ক সালফেট আকারে, এবং এই দ্রবণের মধ্যে কিছু সলিড কপার পাওয়া গেছে, এবং এই সলিড কপারটার নিচে সলিড যেহেতু সে এখানে অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে, অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে। তাহলে খেয়াল করো, আমাদের এই যে দ্রবণটা, এই যে দ্রবণের কালার ছিল হচ্ছে নীল। কেন নীল ছিল, কারণ সেখানে কপার 2+ ছিল, এবং এই কপার 2+ হয়ে গেছে কত, কপার 0, মানে কপার সলিডও হয়ে গেছে। তার মানে এই যে দ্রবণের নীল কালারটা আর থাকবে না, কারণ কপার +2 থেকে 0 হয়ে গেছে। এরপরে কপার যেখানে সলিড হইল, এই যে সবথেকে মজার বিষয় হচ্ছে সলিড কপারের কালার হচ্ছে লাল। এই কারণেই আমরা দ্রবণের নিচে কি পাই, রেড পিপিটি, মানে লাল অধক্ষেপ পাই, লাল অধক্ষেপ পাই। কারণ এখানে কি জমছে, এখানে এই যে কপার ধাতু আকারে জমে গেছে। ওকে, আচ্ছা তারপরে তাহলে দেখো জিঙ্ক দ্রবণে আয়নিত জিঙ্ক সালফেট হয়ে গেছে, আর কপার সালফেট থেকে আমরা কি পাইলাম, আমরা কপার পাইলাম। তাহলে এই যে পুরো বিক্রিয়াটা যে ঘটলো, বিক্রিয়াটা ঘটার কারণে স্বতঃস্ফূর্তভাবে যেহেতু ঘটেছে, এখানে এনার্জি রিলিজ হয়েছে, অর্থাৎ তাপ উৎপন্ন হয়েছে, যার কারণে আমরা এই যে টেম্পারেচারের, এই যে থার্মোমিটারের মধ্যে টেম্পারেচারটা কী হয়েছে, বেড়ে গেছে। তাহলে আমার এই যে পুরো বিক্রিয়াটার জন্য যা যা হয়েছে, এই যে এখানে যে কারণগুলো ছিল, 4টা কারণ, সবগুলো আমি এক্সপ্লেন করে দিলাম। আশা করি জিনিসটা বুঝাই ফেলছো। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আলটিমেটলি আমি এই জিঙ্কের দণ্ডটা এই দ্রবণের মধ্যে ডুবাইলাম, বিক্রিয়া হইল, তাপ উৎপন্ন হইল, তাহলে মোটামুটি আমার কাজ শেষ। কিন্তু আমার এই যে এখন যে বিক্রিয়াটা করলাম, এই বিক্রিয়াটা করে আমার লাভ কী হয়েছে, আমার লাভ আমি দেখতেছি একটাই, শুধুমাত্র এখানে তাপ উৎপন্ন হয়েছে। আর একটা লাভ চাইলে করতে পারো, যে তুমি যদি কিছু টাকা পয়সা কামাইতে চাও, তাহলে তুমি বাণিজ্য মেলায় গিয়ে এই যে এরকম একটা কপার সালফেটের পাত্র নিয়ে, একটা পাত্র নিবে, পাত্রের মধ্যে কপার সালফেট থাকবে, সেখানে তুমি জিঙ্কের দণ্ড একটা ডুবো, বা কিছুক্ষণ পরে মানুষকে দেখাবো যে দণ্ডটা এখানে গায়েব হয়ে গেছে, অর্থাৎ দণ্ডটা এখানে ডুবে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তাহলে তুমি ইনভিজিবল জিনিসপত্র দেখে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারো, এটাই আর কি, আর বেশি কিছু লাভ নয়। তাহলে দেখো, এই যে আমরা এখানে একটা বিক্রিয়াটা করে এখান থেকে কিছু এনার্জি রিলিজ করছি, কিছু তাপ পাইছি, তাহলে আমাদের আলটিমেট লাভ হচ্ছে তাপ উৎপন্ন করা, এতটুকু পর্যন্ত লাভ। তাহলে আমি তাপ দিয়ে কী করবো, আমার এই চ্যাপ্টারের মেইন টপিক হচ্ছে আমি তড়িৎ থেকে রাসায়নিক শক্তি করব, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ করব। তাহলে এখানে জিঙ্ক, কপার, সালফেট এগুলো সবগুলো হচ্ছে এক একটা মৌল যৌগ, এদের মধ্যে একটা রাসায়নিক শক্তি আছে। তারা যখন বিক্রিয়া করছে, বিক্রিয়ার ফলে কিছু রাসায়নিক শক্তি, কিছু এনার্জি রিলিজ হয়েছে।
কী আকারে রিলিজ হয়েছে? তাপ আকারে রিলিজ হয়েছে, যার কারণে থার্মোমিটারের টেম্পারেচারটা বাড়ছে। তাহলে দেখো তো, এই যে কেমিক্যাল রিয়াকশন থেকে, রাসায়নিক শক্তি থেকে তাপ যেটা উৎপন্ন হয়েছে, এই তাপটাকে আমি তাপ আকারে যাইতে না দিয়ে যদি ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারি, তাহলে তো একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। আমার কেমিক্যাল রিয়াকশন থেকে আমি ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছি। এখন কেমিক্যাল রিয়াকশন থেকে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটাকে আমরা যদি তাপ আকারে যাইতে না দিই, ইলেকট্রিসিটিতে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, তাহলে এবার একটু দেখি, তাহলে একটু জিনিসটা দেখি, একটু জিনিসটা খেয়াল করি। এই যে এখানে, এই জায়গায় এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি, এইখানে অ্যাকচুয়ালি কি হয়েছে খেয়াল করো। এই যে পুরা এই পাত্রটার মধ্যে কেমিক্যাল রিয়াকশনের ফলে তাপ উৎপন্ন হয়েছে, এবং এই তাপটা আমরা থার্মোমিটারের মাধ্যমে বুঝে ফেলছি এখানে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো তো এই যে রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাচ্ছি? রাসায়নিক শক্তি থেকে আমরা পাচ্ছি হচ্ছে তাপ শক্তি। কিন্তু আমরা এই তাপ শক্তিটাকে যদি তড়িৎ শক্তিতে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। আমরা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে ফেলতে পারবো। এখন কীভাবে করতে পারে? আমি যদি এই যে জিঙ্কের দণ্ডটার সাথে একটা তার যুক্ত করে দিই, তাহলে খেয়াল করো, আমি যদি এই জিঙ্কের দণ্ডটার সাথে একটা তার যুক্ত করে দিই, এবং এই তারটা আমি যদি অন্য আরেকটা যদি আমি এরকম একটা সিস্টেমের সাথে যুক্ত করে দিই। ধরো আমি এখানে সিস্টেমটা আঁকি, এই জায়গায় আমি একটা পাত্র আঁকলাম, ঠিক আছে? এই জায়গায় আমি একটা পাত্র আঁকলাম, ওকে। এবং এই পাত্রের মধ্যে কি আছে? পাত্রের মধ্যেও দ্রবণ আছে, এবং এখানেও কি আছে? এখানেও ইলেকট্রোড আছে। এখানেও কি আছে? এখানেও ইলেকট্রোড আছে। খেয়াল করো, আমি যদি এই যে জিঙ্কের দণ্ডটার সাথে এখানে একটা যদি তার লাগা দিতে পারি, এবং এই তারটার সাথে যদি আমি এদিকে আরেকটা কোনো কিছু কানেকশন করে দিই, তাহলে আমার এই যে এখানে যে তাপটা উৎপন্ন হচ্ছে, সেইটা এই যে এই ইলেকট্রোডের মাধ্যমে ইলেকট্রিসিটিতে কনভার্ট হতে পারবে। তাহলে খেয়াল করো, এই যে এখান থেকে যদি এই দণ্ডটা থেকে যদি কোনো একটা ইলেকট্রিসিটি কনভার্ট হয়, ঠিক আছে, ইলেকট্রিসিটি তৈরি হয়, ঠিক আছে, মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়। কারণ আমরা জানি বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। যদি এখানে বিদ্যুৎ পরিবহন হয় এবং এই বিদ্যুৎটা যদি এখানে এই সিস্টেমটার মধ্যে যদি চলে আসে, তাহলে এখন যে এই জায়গায় যদি বিদ্যুৎ যে পরিবহন হবে, এটা আমি বুঝবো কীভাবে? এটা আমি বুঝবো হচ্ছে, আমি এই জায়গায় যদি একটা ছোট্ট করে যদি একটা বাল্ব লাগাই দিই, তাহলে দেখবো যে বাল্বটা কী হয়েছে? বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে? তাহলে চিন্তা করো, এই যে সিস্টেমটার মধ্যে যে তাপটা উৎপন্ন হয়েছে, এটা আমি কী করলাম? এটা আমি এখন ইলেকট্রিসিটিতে কনভার্ট করে ফেললাম। এখন আসি, এই জিনিসটা কিভাবে কনভার্ট হয়েছে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তাহলে খেয়াল করো, আমি কি করলাম? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করছি। তাহলে এই রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করার জন্য আমার একটা সিস্টেম দরকার। এই যে একটা তোমার সামনে একটা পুরো একটা সিস্টেম আছে, এই পুরো একটা সিস্টেমকে আমরা বলবো হচ্ছে একটা কোষ। বা একটা হচ্ছে সেল, ঠিক আছে? কোষ বা সেল। তাহলে চিন্তা করো, এই কোষ বা সেলের কাজটা কি? এই কোষ বা সেলের কাজটা হচ্ছে যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি কনভার্ট করা। তাহলে যে কোষটা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট হয়, অর্থাৎ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে, সেই কোষটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ বা
বা ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। ওকে, তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলের মেন কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করা। তাহলে আজকে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে পড়বো, যেটার মেন কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে কী করা, তড়িৎ শক্তিতে কনভার্ট করা। তাহলে সবাই উপরে হেডলাইন দাও, তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল। ওকে, তাহলে আসি তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। বা তড়িৎ ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, আমরা এখানে ইলেকট্রোকেমিক্যাল সেল হিসেবে মেনলি প্রধানত এক্সাম্পল হিসেবে আমরা ড্যানিয়েল কোষকে নিব। ড্যানিয়েল কোষ। আচ্ছা, এখন স্যার ড্যানিয়েল কোষ জিনিসটা কি? ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষের বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, তার মধ্যে একটা হচ্ছে ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষ কাদেরকে বলা হয়? যেইখানে আমরা ইলেকট্রোড হিসেবে, যেই কোষের মধ্যে আমরা ইলেকট্রোড হিসেবে জিঙ্ক ও কপারকে ব্যবহার করি। ইলেকট্রোড হিসেবে জিঙ্ক ও কপারকে ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের কী কোষ? ড্যানিয়েল কোষ। তাহলে আমি এখন ড্যানিয়েল কোষটা আঁকবো। তো ড্যানিয়েল কোষটা আঁকতে হলে একদম প্রথমে হচ্ছে আমি এই জায়গায় এখানে একটা পাত্র নিব। তাহলে দেখো তোমরা কিভাবে আঁকবে। এখানে একটা পাত্র নিব, ঠিক আছে? এখানে একটা পাত্র নিব, এই জায়গায় একটা পাত্র নিব। আচ্ছা, এখানে কি থাকবে? এখানে দ্রবণ থাকবে। ওকে, দ্রবণটা হচ্ছে এই জায়গায় জিঙ্ক সালফেটের দ্রবণ। খেয়াল করো, দ্রবণ হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। এই পাত্রের মধ্যে একটা দ্রবণ থাকবে। তাহলে দেখো, এই জিনিসটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, আমাদের কিভাবে ড্যানিয়েল কোষটা গঠন করতে হয় এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং বুঝতে হবে। তাহলে এখানে জিঙ্ক সালফেট আছে, এখানে আছে কি? এখানে আছে হচ্ছে কপার সালফেট। তাহলে দ্রবণ হিসেবে এই জায়গায় জিঙ্ক সালফেট, এখানে হচ্ছে কপার সালফেট। আমি এখন কি করব? এখানে দণ্ড দিব। দণ্ড অলরেডি আমরা পড়ে ফেলেছি। এই যে এখানে যে দণ্ডটা আমি দিছি, এই দণ্ডটাকে আমরা কি বলি? এই দণ্ডটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোড। আর যে এখানে যে তড়িৎ বিশ্লেষ্যগুলো ইউজ করলাম, এখানে কি তড়িৎ বিশ্লেষ্য ইউজ করলাম? জিঙ্ক 2+ আর SO4 2-, এদেরকে আমরা বলি কি? ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। কারণ তারা কী করে? তারা ইলেকট্রিসিটি পরিবহন করে। এই যে দণ্ডটা একটু বৃষ্টি হয়ে গেছে, এই একটু সোজা করে দিই, ঠিক আছে? তোমরা পরীক্ষায় সুন্দর করে সোজা করে রাখবে। ওকে, এখানে একটা দণ্ড, এখানে একটা দণ্ড, ঠিক আছে? দেখো কীভাবে তৈরি করতে হবে। ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল তৈরি করবো আমরা, এবং এটার এক্সাম্পল হিসেবে আমরা কী নিলাম? আমরা নিলাম হচ্ছে ড্যানিয়েল কোষকে নিলাম। আচ্ছা দেখো, তাহলে মনে রাখবা, তুমি যে দ্রবণটা নিবা, এখানে তুমি দ্রবণ নিচ্ছ হচ্ছে যে জিঙ্ক সালফেটের। তুমি দ্রবণ যদি জিঙ্ক সালফেটের নাও, তাহলে দণ্ড নিতে হবে জিঙ্ক দণ্ড। আর এখানে যেহেতু কপার সালফেট নিয়েছ, এখানে নেওয়া লাগবে তোমার হচ্ছে কপার দণ্ড, ঠিক আছে? এখানে নেওয়া লাগবে কপার দণ্ড। আচ্ছা, এখন আমরা কি করছিলাম? আমরা হচ্ছে এখন ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য কি করছিলাম? আমরা হচ্ছে এখানে তাদেরকে তার দিয়ে যুক্ত করে দিয়েছিলাম, এবং এই জায়গায় আমি ছোট্ট করে একটা বাল্ব দিয়েছিলাম। তুমি চাইলে বাল্বও দিতে পারো, অথবা এই যে আমি এখন ফ্যান দিলাম, ফ্যানও দিতে পারো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি ইলেকট্রিসিটি যদি জেনারেট হয়, ইলেকট্রিসিটি যদি তৈরি হয়, তাহলে কি হবে? তাহলে এই ফ্যানটা সাঁই করে ঘুরবে। ওকে, আচ্ছা, তাহলে এরকম অনেকে বানাইছে না? ছোটোবেলায় দেখছো না ছোটো ছোটো ফ্যান ট্যান বানায় ঘুরাচ্ছে? তাহলে কাহিনী হচ্ছে এভাবেই। ওকে, তাহলে দেখো,
এবার আসি আমাদের মেইন এখন যে জিনিসটা বুঝতে হবে, এখানে ইলেকট্রিসিটিটা কীভাবে জেনারেট হয় এই জিনিসটা ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো ইলেকট্রিসিটি কীভাবে জেনারেট হয়। দেখো জিঙ্ক দণ্ডটাকে তুমি যখন জিঙ্ক সালফেটের মধ্যে ডুবাবা, খেয়াল করো জিঙ্ক দণ্ডটাকে তুমি যখন জিঙ্ক সালফেটের মধ্যে ডুবাবা, এই দণ্ড আর এই দ্রবণের এই যে পৃষ্ঠতলে এখানে একটা বিভব ক্রিয়েট হয়, একটা পটেনশিয়াল ক্রিয়েট হয়, ঠিক আছে। এই পটেনশিয়ালের জন্য জিঙ্ক দণ্ড কী করবে, জিঙ্ক দণ্ড মানে কি, দণ্ড মানে তো এই তো জিঙ্ক সলিড আকারে আছে ধাতু, এই সলিডটা সে সলিড আকারে থাকতে পারবে, সে লাফালাফি করবে, অর্থাৎ সে সলিড আকারে না থেকে সে ঠুসঠাস করে দ্রবণে চলে আসতে চাইবে। আচ্ছা দেখো তো সে যদি দ্রবণে চলে আসতে চায়, দ্রবণে তো সে এত জিঙ্ক দণ্ড আকারে থাকতে পারবে না, দ্রবণে চলে আসা মানে কি সে আয়ন হইতে হবে, জিঙ্ক 2+ হইতে হবে। তাহলে খেয়াল করো জিঙ্ক কী করলো, এই যে দণ্ড থেকে দ্রবণে চলে আসলো কি আকারে, জিঙ্ক 2+ আকারে, দণ্ড থেকে দ্রবণে চলে আসলো কি আকারে, জিঙ্ক 2+ আকারে। তাহলে জিঙ্ক 2+ আকারে যখন আসলো তার মানে দেখি বলো তো, জিঙ্ক 0 থেকে তার এখানে 2+ হয়েছে, তার মানে এখানে কি ঘটছে, এখানে ঘটছে হচ্ছে জারণ ঘটছে, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন সেখানে কি ঘটে, জারণ ঘটে। আচ্ছা খেয়াল করো তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হলো, অর্থাৎ সে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসছে। তাহলে 0 থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তার মানে সে কয়টা ইলেকট্রন ছেড়ে দিছে, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। এই যে ইলেকট্রনগুলো এখানে জমা হবে, ইলেকট্রনগুলো এখানে কী হবে, এই জায়গায় এই দণ্ডটার মধ্যে জমা হবে। এখন তুমি যদি তার যুক্ত করে দাও, এই ইলেকট্রনগুলো এদিক দিয়ে যাওয়া শুরু করবে, ইলেকট্রন যাবে কি এখানে এসে ইলেকট্রনগুলো ওয়েট করবে। কার জন্য ওয়েট করবে একটু করে বলতেছি। তাহলে খেয়াল করে ইলেকট্রন যদি এখানে যাওয়া শুরু করে, তাহলে ইলেকট্রনের প্রবাহ যেহেতু হবে, তাহলে এখানে ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে। ইলেকট্রিসিটি যদি ক্রিয়েট হয় তাহলে এখানে কী হবে, এখানে ফ্যানটা ঘুরতে থাকবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো জিঙ্ক 2+ হয়ে দ্রবণে ঠুস করে চলে আসছে, দণ্ড থেকে জিঙ্ক 2+ আকারে চলে আসছে, এবং তার মানে 2টা ইলেকট্রন সে কী করলো, সে ছেড়ে দিল, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো ইলেকট্রনগুলো এবার এদিক দিয়ে এই জায়গায় আসলো ইলেকট্রনগুলো। এখন এখানে কী হবে, এই দ্রবণের মধ্যে কি আছে, কপার সালফেট মানে কি কপার 2+, আর হচ্ছে কি SO4 2-, কপার 2+, SO4 2-, ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে এই যে কপার 2+টা যখন এই কপার দণ্ড যখন তুমি এই দ্রবণের মধ্যে ডুবাবা, তাহলে এদের পৃষ্ঠতলে এখানে একটা পটেনশিয়াল ক্রিয়েট হবে, যার কারণে ইলেকট্রনগুলো অর্থাৎ নেগেটিভ চার্জ যখন এই জায়গায় আসবে, তখন এই কপার 2+টা সেই নেগেটিভ ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে। অর্থাৎ কপার 2+ আর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ ক্রিয়েট হবে। কেন, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ আর কপার 2+ হচ্ছে কি পজিটিভ চার্জ। তাহলে খেয়াল করে ইলেকট্রনগুলো যখন আসবে, এই যে কপার 2+টা এদিক দিয়ে যাওয়া শুরু করবে, গিয়ে সে এই যে দণ্ড ইলেকট্রন দেখো এখানে চলে আসছে, ইলেকট্রন প্রায় এই যে দণ্ডের মধ্যে চলে আসছে। তো কপার 2+ যখন এখানে যাবে, খেয়াল করো কপার 2+ গেল কোথায়, গেল দণ্ডে গেল, গিয়ে কি করলো, ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হইল, কপার সলিডে পরিণত হইলো। তার মানে এই দণ্ডের মধ্যে গিয়ে কপারগুলো আবার আস্তে আস্তে কপার সলিড আকারে জমতে থাকবে। তাহলে দেখো তো এখানে হয়েছে ইলেকট্রন গ্রহণ, কী করছে, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করছে। আর আমরা জানি ইলেকট্রন গ্রহণ করা মানে কি, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ, এখানে ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন ছাড়া মানে হচ্ছে জারণ। আর আরেকটা জিনিস আছে, এখানে কপার 2+, অক্সিডেশন নাম্বার 2+ থেকে হয়েছে কপারের কত 0, অক্সিডেশন নাম্বার কমে গেলে কী হবে, কমে গেলে হচ্ছে বিজারণ, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই পুরা কোষটার মধ্যে এই জায়গায় এই সিস্টেমটার মধ্যে কী হয়েছে, এখানে ইলেকট্রন ছাড়ছে, এটার মধ্যে ইলেকট্রন কী করছে, ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা তাহলে দেখো এই পুরাটা হচ্ছে একটা কোষ, আমি এই কোষটাকে যদি 2টা ভাগে ভাগ করি, অর্থাৎ এই জায়গার একটা কাহিনী, এই জায়গার একটা কাহিনী, তাহলে এই 2টাকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বলতে পারি হচ্ছে অর্ধকোষ। আমি কি বলতে পারি, অর্ধকোষ, ঠিক আছে। তাহলে এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, ঠিক আছে। 2টা অর্ধকোষ মিলে একটা পূর্ণকোষ বা একটা সেল গঠিত হয়, ঠিক আছে। এটা একটা অর্ধকোষ, 2টা মিলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোষ। আচ্ছা এবং এই যে এখানে দেখো এই যে এখানে এটা কি, এটাও ইলেকট্রোড, ঠিক আছে। আমি ইলেকট্রোড আর লিখতেছি না, অলরেডি এর আগের পয়েন্টের মধ্যে আমি ইলেকট্রোড কী জিনিস বুঝাই বলছি, ওকে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে জিঙ্ক 2+টা
জিঙ্ক 2+টা জিঙ্ক দণ্ড যখন জিঙ্ক 2+ আকারে দ্রবণে বের হয়ে আসছে তখন এই যে ইলেকট্রোডের মধ্যে ইলেকট্রনগুলো জমা ছিল, আমি যখনই তার লাগাচ্ছি ইলেকট্রনগুলো যাওয়া শুরু করছে, ঠিক আছে, বাট এই যে যাওয়ার আগে ইলেকট্রনগুলো তো এখানে জমেই তো তারপরে গেছে, ঠিক না? তাহলে চিন্তা করো, ইলেকট্রন যখন এই জায়গায় জমে গেছে, ইলেকট্রন যখন এই জায়গায় জমে গেছে, এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, এখানে কি হয়েছে, নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে। আচ্ছা দেখো তো, এই জায়গায় নেগেটিভ চার্জ যদি ক্রিয়েট হয়, আমরা এই নেগেটিভ চার্জ ক্রিয়েট হওয়ার জন্য এই কোষটার, এই অর্ধকোষটার আর একটা নাম দিতে পারবো। কী নাম? আচ্ছা আমি ওই জিনিসটা লেখার আগে ছোট্ট করে একটা জিনিস বলি, পুরোটা হচ্ছে একটা কোষ, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ অর্ধকোষের ইংরেজিটা হচ্ছে কি, ইংরেজিটা হচ্ছে হাফ সেল, হাফ সেল, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে জিঙ্কের যে জারণটা করছে, এটা হচ্ছে বাম সাইডে মানে লেফট সাইডে, আর এটা হচ্ছে রাইট সাইডে। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল পড়ার সময় মনে রাখবা, যেটা সবসময় লেফট সাইডে থাকবে, লেফট সাইডেড, অর্থাৎ আমরা সামনে এই বিক্রিয়াটা কিভাবে তুমি উপস্থাপন করবে সেটা লেখাবো। তো সেই জায়গায় যে জিনিসটা লেফট সাইডে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লেফট, সেটাকে আমরা বলবো হচ্ছে লেফট হাফ সেল, এটাকে আমরা বলবো হচ্ছে লেফট হাফ সেল, অর্থাৎ বাম অর্ধকোষ, ঠিক আছে, বাম অর্ধকোষ। আচ্ছা এটা যদি লেফট হাফ সেল হয় তাহলে এটা কি হবে? এটা অবশ্যই হবে রাইট হাফ সেল, এটা হবে কি রাইট হাফ সেল। ওকে, খেয়াল করো, এই কোষটার মধ্যে জারণ ঘটছে নাকি বিজারণ ঘটছে? এই কোষটার মধ্যে ঘটছে জারণ, জারণের ইংরেজি কি? অক্সিডেশন। তাহলে এই কোষটার আরও একটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে অক্সিডেশন, সেটা হচ্ছে কি অক্সিডেশন হাফ সেল। তাহলে এটা যদি অক্সিডেশন হাফ সেল হয়, এটা কি হবে? এটা হবে কি রিডাকশন, এটা হবে কি রিডাকশন হাফ সেল, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, আমরা একটা জিনিস মনে রাখবা, যে যেই অর্ধকোষের মধ্যে জারণ ঘটে, একটা জিনিস একদম মাথার মধ্যে ঢুকায় ফেলো, যে অর্ধকোষের মধ্যে জারণ ঘটে সেই অর্ধকোষের মধ্যে যে ইলেকট্রোডটা ব্যবহৃত হয়, তাহলে আবার বলতেছে, যে অর্ধকোষের মধ্যে জারণ ঘটবে এবং সেখানে যে ইলেকট্রোডটা ব্যবহৃত হবে সেটা হবে হচ্ছে অ্যানোড। তাহলে আমি অ্যানোডকে কীভাবে মিন করলাম? আমি অ্যানোডকে মিন করলাম হচ্ছে যেখানে জারণ ঘটে সেটা অ্যানোড। আমি কিন্তু এভাবে মিন করি না যে এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে এই কারণে অ্যানোড, ওটা করলে ভুল হয়ে যাবে। কারণ আমরা যখন ইলেকট্রোলাইটিক সেল যখন বলবো তখন এখানে কিন্তু প্লাস মাইনাসের কনসেপ্টটা উল্টা হয়ে যাবে, বাট এই যে জারণ বিজারণের কনসেপ্টটা সেমই থাকবে। তাহলে এই জিনিসটা আমরা যখন ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষণ কোষ পড়বো তখন তুমি জিনিসটা খুব ভালো মতো বুঝে ফেলবে। তাহলে আমি কি বললাম, যেখানে জারণ ঘটতেছে সেই জায়গার এই যে ইলেকট্রোডটা এটা হচ্ছে অ্যানোড, তাহলে এটা কি হবে? এটা তুমি চোখ বন্ধ করে বলতে পারবা, এটা হবে কি? এটা হবে হচ্ছে ক্যাথোড, এটা হবে কি ক্যাথোড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লেফট হাফ সেল, এটা হচ্ছে লেফট হাফ সেল এবং অক্সিডেশন হাফ সেল, তারপরে হচ্ছে এটা হচ্ছে রাইট হাফ সেল, এটা হচ্ছে রিডাকশন হাফ সেল। এবার একটু খেয়াল করো, এই যে এখানে একটু খেয়াল করো, দেখো এখানে একটু খেয়াল করো। আচ্ছা হ্যাঁ, সব কিছু ক্লিয়ার আসতেছে, পেছনে নিচে সব কিছু দেখা যাচ্ছে? আচ্ছা একটু দেখি, ওকে ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে লেফট হাফ সেল, অক্সিডেশন হাফ সেল, এটার আরেকটা আমি নাম দিতে পারি, এই যে এখানে যেহেতু অ্যানোড ব্যবহৃত হচ্ছে, তাহলে এই সেলটার আমি আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যানোড হাফ সেল, সেটা হচ্ছে অ্যানোড হাফ সেল। আচ্ছা এটা যদি অ্যানোড হাফ সেল হয়, এটা কী হবে? এটা হবে ভাই ক্যাথোড হাফ সেল, এটা হবে কি? এটা হবে ক্যাথোড হাফ সেল। তাহলে অ্যানোড হাফ সেল, ক্যাথোড হাফ সেল। তাহলে খেয়াল করো, লেফট পাইলাম, অক্সিডেশন পাইলাম, অ্যানোড পাইলাম। আচ্ছা এবার আসি, এই জায়গায় এই যে ইলেকট্রোডের মধ্যে কী জমছে? ইলেকট্রন জমে আছে, অর্থাৎ নেগেটিভ চার্জ জমে আছে। এই কারণেই এটার আরেকটা নাম দেওয়া যাবে, সেটা হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে নেগেটিভ হাফ সেল, নেগেটিভ হাফ সেল। এটা যদি নেগেটিভ হাফ সেল হয় তাহলে এটা কি হবে? এটা হবে, নিজেই তোমরা বুঝতে পারতেছো, এটা হবে পজিটিভ হাফ সেল, ওকে। এই মাইক তুই নিচে পড়ে গেছিস কেন? এই তো তোর মাইকটাকে একটু ঠিক করি আমি, ওকে ঠিক আছে।
ওকে, তাহলে খেয়াল করো, এটা নেগেটিভ, এটা কি পজিটিভ। আচ্ছা দেখো তো আমরা কী কী পাইছি, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। আচ্ছা ভাই এই জিনিসগুলো মনে কীভাবে রাখবো, ছোটো একটা টেকনিক শিখাই দিই। এই দেখো আমরা লোন নিই না ব্যাংক থেকে, LOAN, কত সিম্পল একদম, ঠিক না? তুমি জাস্ট LON মনে রাখবা, তাহলে এই জিনিসটা অটোমেটিক তুমি চিন্তায় চলে আসবে। L দিয়ে হচ্ছে লেফট, O দিয়ে হচ্ছে অক্সিডেশন, A দিয়ে হচ্ছে অ্যানোড, N দিয়ে হচ্ছে নেগেটিভ হাফ সেল। ওকে, ক্লিয়ার বিষয়টা? এবং তার বিপরীত হবে এটা, ঠিক আছে? তাহলে আমি ছোট্ট করে একটু সামারি করতেছি। এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, দুইটা মিলে হচ্ছে একটা সেল বা পূর্ণকোষ। এই যে বামে যেটা আছে এটা হচ্ছে লেফট, ডানেরটা হচ্ছে রাইট। এটা অক্সিডেশন, এটা রিডাকশন, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা নেগেটিভ, এটা পজিটিভ। খেয়াল করে এখানে নেগেটিভ চার্জ জমে যাওয়ার কারণে এটাকে আমরা নেগেটিভ হাফ সেল বলতেছি। ঠিক একই সময়ে এই জায়গায় কপার 2+ এখানে এসে কপার সলিড হচ্ছে, কপার সলিড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ চার্জগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ নেগেটিভ চার্জগুলো কত ইলেকট্রনগুলোকে কপার 2+ গ্রহণ করে এই জায়গাটায় কী হচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা নিউট্রাল মানে জিরো, নিউট্রাল হয়ে যাওয়ার কারণে দেখো এখানে হচ্ছে নেগেটিভ চার্জ আর এই জায়গায় হচ্ছে কি, এই জায়গা হচ্ছে নিউট্রাল। তাহলে নেগেটিভের সাপেক্ষে এই জায়গার জিনিসটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে পজিটিভ, এই কারণে আমরা বলি এটা কি পজিটিভ হাফ সেল, আর এটা কি, এটা হচ্ছে নেগেটিভ হাফ সেল। তাহলে লিখে রাখো, এই জায়গায় নেগেটিভ, এই জায়গায় পজিটিভ। বাট আমি বারবার বলতেছি এখানে আমি অ্যানোড লিখছি কিসের কারণে, অ্যানোড লিখছি জাস্ট এই জায়গায় জারণ হয়েছে এই কারণে, আর এই জায়গায় ক্যাথোডটা কেন, ক্যাথোড হচ্ছে বিজারণের কারণে। ওকে, আচ্ছা তাহলে আমার মোটামুটি তড়িৎ রাসায়নিক কোষ কীভাবে আঁকবো, কীভাবে আমি তৈরি করব, এটা শেষ। ওকে, এখন জাস্ট একটু দেখবো আমি এই যে কোষটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে খেয়াল করো কীভাবে রিপ্রেজেন্ট করবো, একটু দেখো আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে জিঙ্ক, এই জায়গায় জিঙ্কের দণ্ড ছিল, এটা ছিল কি, এটা ছিল হচ্ছে সলিড, সলিড। এই যে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক কিসে পরিণত হয়েছে, জিঙ্ক 2+ পরিণত হয়েছে। এই দেখো জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+। তাহলে আমি যদি ভাই লিখি জিঙ্ক থেকে হয়েছে কি, জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+। আচ্ছা দেখো তো এখানে আছে কপারের দণ্ড, তাহলে কি কপারের দণ্ড মানে কি, কপার সলিড না, আচ্ছা সরি, কপার, আমি বিক্রিয়াটা পুরোটাই লিখি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে আমি এটার মতো করে লিখি। এখানে দণ্ডের মধ্যে কি আছে, দণ্ডের মধ্যে আছে কপার 2+, সরি দণ্ড বলতেছি, এখানে দ্রবণের মধ্যে আছে কপার 2+, দ্রবণের মধ্যে কি আছে, কপার 2+। এখানে কপার 2+ থেকে দেখো একটু বিক্রিয়াটা দেখো, কপার 2+ 2 ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড হয়েছে, কপার 2+ থেকে এখানে কি হলো, কপার সলিড হইলো। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার সলিড। তাহলে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, এইভাবে লিখে ফেলার পর এখানে মাঝখানে আমি এটা কি দেবো, মাঝখানে একটা লম্বা করে একটা দাগ দেবো। তাহলে খেয়াল করো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, এই পুরা কোষটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করবো। তার মানে পরীক্ষায় যদি অথবা কোনো জায়গায় যদি তোমাকে এরকম একটা জাস্ট একটা কোষের রিপ্রেজেন্টেশন করে, অর্থাৎ এভাবে যদি দিয়ে দেয়, তাহলে তোমার পুরো কাহিনিটা বুঝতে হবে এই কোষটা এভাবে ক্রিয়েট হয়েছে। এখানে জিঙ্কের জায়গায় ক্রোমিয়াম থাকতে পারে, কপারের জায়গায় অন্য কিছু থাকতে পারে, অন্যান্য কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা এবার একটু দেখো এই জায়গায় আমি কোষটা তো রিপ্রেজেন্ট করে ফেললাম, এই কোষটা যদি আমি কিছুক্ষণ রেখে দিই এখানে একটা ঝামেলা ক্রিয়েট হবে। কী ঝামেলা ক্রিয়েট হবে একটু দেখো এখানে জিঙ্কের দণ্ড থেকে জিঙ্ক 2+ আকারে বের হয়ে চলে আসতেছে। তাহলে জিঙ্ক 2+ থেকে 2+ আকারে যদি বের হয়ে চলে আসে, তাহলে এখানে কি হবে, এখানে জিঙ্ক 2+ দ্রবণের মধ্যে বেড়ে যাবে, দ্রবণে কী হবে, পজিটিভ চার্জ অনেক পরিমাণে বেড়ে যাবে। তাহলে এরকম জিঙ্ক 2+ যদি অনবরত বের হয়ে আসতে থাকে, তাহলে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+-এর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এখন জিঙ্ক 2+-এর সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কিছুক্ষণ পরে তুমি দেখবা যে এই যে দণ্ড যেটা আছে, দণ্ড মানে জিঙ্ক, এই দণ্ড থেকে জিঙ্ক 2+ আর বের হয়ে আসতে পারবে না। কেন পারবে না? কারণ দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ পজিটিভ চার্জের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে এই কারণেই নতুন পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন দ্রবণে আসতে পারবে না। তাহলে জিঙ্ক থেকে যদি জিঙ্ক 2+ হইতে না পারে, কেন পারতেছে না? দ্রবণে এখন জিঙ্ক 2+ বেড়ে গেছে, এতক্ষণ ধরে বিক্রিয়া ঠিকরা হয়েছে, অনেক বেশি বেড়ে গেছে। যদি আসতে না পারে তাহলে তো এখানে ইলেকট্রনটাও ছাড়তে পারবে না, ইলেকট্রন যদি ছাড়তে না পারে ইলেকট্রিসিটি জেনারেট হবে না, ইলেকট্রিসিটি যদি জেনারেট না হয় তাহলে আলটিমেটলি ফ্যান ঘুরতেছে না, মানে লাভ নাই আর কি, ঠিক আছে? তাহলে এই যে
খেয়াল করো এখানে এই কাহিনিটা হচ্ছে ঠিক এখানেও ঠিক সেম কাহিনী। এই যে তোমার কপার 2+ এখানে গিয়ে 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 জমতেছে, কপার 2+ এখানে ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাচ্ছে, এখানে এখানে কপার সলিডে পরিণত হচ্ছে। তাহলে ঠিক এই জায়গায় এই সময় দ্রবণে কপার 2+ যেহেতু চলে যাচ্ছে, বেশি থেকে যাচ্ছে কি SO4 2- থেকে যাচ্ছে। তাহলে এই যে এখানে দ্রবণে SO4 2- প্রচুর পরিমাণে বেড়ে যাবে, অর্থাৎ 2- নেগেটিভ চার্জ বেড়ে যাবে। এখন নেগেটিভ চার্জ বাড়লে সমস্যা কি, এই যে ইলেকট্রন যেগুলো আসতেছে এগুলো এখানে আর আসতে পারবে না দণ্ডের মধ্যে, কারণ এই যে নেগেটিভ এগুলো সবগুলো কী করবে, বিকর্ষণ করবে। তাহলে কাহিনী সেম, এখান থেকে ইলেকট্রন বেরোতে পারতেছে না, কারণ জিঙ্ক 2+ হইতে পারতেছে না, আর কিছু না কিছু বের হলেও ওরা আবার এদিকে গিয়ে কী করতেছে, বিকর্ষণ ফিল করতেছে। কার কারণে, দ্রবণে SO4 2- বেড়ে যাওয়ার কারণে। তাহলে এই সমস্যাটাকে সলভ করার জন্য আমরা কি ইউজ করি, তোমরা অনেকেই অনেক জায়গায় পড়েছ, আমরা এই জায়গায় একটা ব্রিজ ইউজ করি, একটা ব্রিজ, ঠিক আছে, একটা ব্রিজ, একটা সেতু, ঠিক আছে। আমরা তো সেতু সবাই চিনি, যেটা দিয়ে আমরা কী করি, যেটা দিয়ে আমরা নদী পারাপার হই, ঠিক আছে। একটা ব্রিজ ইউজ করি, এটা একটু মুছে দিই আমি, এই যে ব্রিজ, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে ব্রিজটা ইউজ করি এটা কোনো লোহার ব্রিজ না, এটা হচ্ছে একটা লবণের ব্রিজ, ঠিক আছে, একটা লবণের ব্রিজ। অর্থাৎ এখানে এই যে পুরো জিনিসটা লবণ দিয়ে তৈরি হয়, এই কারণেই এটাকে বলা হয় হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু, সল্ট ব্রিজ বা লবণ সেতু, ঠিক আছে। সল্ট ব্রিজ বা লবণ সেতু ব্যবহার করা হয়। এবং লবণ সেতু হিসেবে এখানে বিভিন্ন কিছু ব্যবহার করা হয়। আমরা KCl ইউজ করতে পারি, পটাশিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি, আমরা অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করতে পারি, আমরা এগার ইউজ করতে পারি, আমরা অনেক কিছু ইউজ করতে পারি, বাট মেনলি কমনলি আমরা KClটা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এই সল্ট ব্রিজটা যখন আমি ইউজ করব তখন এই কোষটা রিপ্রেজেন্টেশনে একটু চেঞ্জ আসবে। কীরকম চেঞ্জ আসবে, আমি ব্রিজ যখন ইউজ করি নাই তখন ওকে কলম খেয়াল করো, আমি ব্রিজটা ইউজ করি নাই তখন আমি দাগ দিয়েছিলাম একটা, বাট আমি যখন সল্ট ব্রিজ ইউজ করব তখন আমি এখানে দাগ দিব হচ্ছে 2টা। ওকে, অর্থাৎ সল্ট ব্রিজ ইউজ করলে এখানে দাগ 2টা দিতে হবে, একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, সল্ট ব্রিজ ইউজ করে লাভটা কী হচ্ছে দেখুন, এখানে KCl আছেন, যখন তোমার বিক্রিয়া অনেকক্ষণ ধরে হবে, অনেক সময় ধরে হবে, তখন এখানে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+-এর পরিমাণটা বেড়ে গেছে, অর্থাৎ পজিটিভ চার্জ বেড়ে গেছে। ঠিক তখনই এই লবণ সেতু থেকে এই যে পুরা সেতুটা, এটা একটা কাচের দণ্ড থাকে, কাচের দণ্ডের মধ্যে ফুল KClটা ভেতরে এখানে থাকে অ্যাকোয়াস আকারে, এবং এই জায়গায় কিছু তুলা থাকে, ঠিক আছে, কিছু তুলা দেওয়া থাকে যাতে সবগুলো খুব দ্রুত না এসে একটা রেগুলার ওয়েতে আসতে পারে। তাহলে চিন্তা করো, এই যে KClটা থেকে এখান থেকে একটা আয়ন আসবে, এই সাইড থেকে একটা আয়ন আসবে। তাহলে খেয়াল করো, এখানে যেহেতু জিঙ্ক 2+ পজিটিভ চার্জ, একে নিষ্ক্রিয় করার জন্য এখানে কোনটা আসবে, পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে, এটা হচ্ছে K+, এটা হচ্ছে Cl-। তাহলে চিন্তা করো, পজিটিভকে নিষ্ক্রিয় করার জন্য, মিনিমাইজ করার জন্য, প্রশমিত করার জন্য এখান থেকে Cl- আসবে, আর এই SO4 2- এখানে যেটা বেড়ে গেছে এটাকে প্রশমিত করার জন্য আমার K+ আসবে। Cl- এসে জিঙ্ক ক্লোরাইড হয়ে এই দ্রবণের এই যে পজিটিভ চার্জের ঘাটতিটা যেটা বেড়ে গেছে সেটা কমাই দিবে, আর এখানে যে এই যে Cl- এখানে এসে K+টা এখানে এসে পটাশিয়াম সালফেট হয়ে এখানে নেগেটিভ চার্জের যে পরিমাণটা বেড়ে গেছিলো সেটা কমাই দিবে। তা আলটিমেটলি পুরোটা কী হয়ে যাবে, পুরোটা মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যে এখন এই যে ড্যানিয়েল কোষটা বা একটা ইলেকট্রোকেমিক্যাল সেল কীভাবে চিত্র আঁকতে হয় আর কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় পুরোটা পড়ে বসে। তাহলে এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা কোষ আমি কিভাবে আঁকবো, আর এটা হচ্ছে আমি কোষ কীভাবে উপস্থাপন করব, এটা হচ্ছে কোষ উপস্থাপন বা সেল রিপ্রেজেন্টেশন। আর আরেকটা জিনিস পড়তে হবে, এটা হচ্ছে আমার কি কোষ বিক্রিয়া, এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়াটা আমার পড়া লাগবে, কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াটা কীভাবে হচ্ছে এটা খেয়াল করো, একদম ইজি। এই যে জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+, সে কী করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে। আবার এদিকে কপার 2+ কী করছে, 2টা ইলেকট্রন, কোন 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার সলিডে পরিণত হয়েছে, ঠিক আছে, কপার সলিডে পরিণত হয়েছে। তাহলে কোষ বিক্রিয়াটা আমরা কীভাবে করবো, এই 2টা বিক্রিয়া আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে যোগ করলে এখন কীরকম হবে, যোগ করে দিই। দেখো, এই যে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন,
কাটাকাটি চলে গেল। আর এখানে কি থাকলো, এখানে হচ্ছে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস বিক্রিয়া করে হবে কি, এখানে হবে জিঙ্ক 2 প্লাস, এখানে হবে কপার। ঠিক আছে, এটা হচ্ছে সলিড, এটা হবে কি অ্যাকোয়াস। জিঙ্ক 2 প্লাস অ্যাকোয়াস মানে কি, তার মানে আরেকটা কোনো একটা আয়নের সাথে যুক্ত আছে, অর্থাৎ জিঙ্ক সালফেট আকারে আছে। কপার 2 প্লাস এটা আছে অ্যাকোয়াস, আর জিঙ্ক এখানে কি, জিঙ্ক এখানে হচ্ছে সলিড। তাহলে এটা হচ্ছে পুরা এই যে পুরা সেলটার, এই কোষটার আলটিমেট কোষ বিক্রিয়া। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কোষ বিক্রিয়াটা যখন তুমি লিখবা, অর্থাৎ লাস্ট যে কোষ বিক্রিয়া লাইনটা, সেই জায়গায় কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ ইলেকট্রন আগেই আমার কাটাকাটি করে ফেলতে হবে। কাহিনী বোঝা গেছে? অর্থাৎ লাস্ট লাইনটার মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন আমার আগে কাটাকাটি চলে যাবে। এখন কোনো সময় যদি ইলেকট্রন কোনো দিকে বেশি কোনো দিকে কম হয়, সেই ক্ষেত্রে আমরা কী করতে হবে, সেই ক্ষেত্রে আমার গুণটুন করে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা সবাই বুঝে ফেলছো। একটু সবাই লিখে ফেলো। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমি তোমাকে এখন ছোট্ট একটা কোষ রিপ্রেজেন্ট করব এবং ওইটা তোমাকে হোমওয়ার্ক দেবো, তুমি কীভাবে কোষটা পুরাটা আঁকবা। আমি রিপ্রেজেন্টেশন করে দেবো, একটা কোষ উপস্থাপন করে দেবো তোমার সামনে, তুমি পুরাটা হোমওয়ার্ক হিসেবে তুমি খাতায় আঁকবা এবং সাথে কোষ বিক্রিয়াটা লিখবা। একটু পুরোটা লিখে ফেলো। ওকে, তাহলে আমি পুরা জিনিসটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমি একটা কোষ রিপ্রেজেন্ট করতেছি, একটু খেয়াল করো। নিকেল থেকে হয়েছে নিকেল 2 প্লাস, এখানে আমি লবণ সেতু চিহ্নটা দিলাম। তারপরে হচ্ছে সিলভার, Ag+ থেকে হয়েছে কি সিলভার। ঠিক আছে, এই কোষটা তোমাকে আমি রিপ্রেজেন্ট করে দিলাম। তুমি কিভাবে এটা চিত্র আঁকবে, প্লাস হচ্ছে এটার কোষ বিক্রিয়াটা তুমি লিখবে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে একটা ইজি করে দিই। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে এটার চিত্র তুমি আঁকবা, এটা তোমার হোমওয়ার্ক। আমি জাস্ট তোমার কোষ বিক্রিয়াটা একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। নিকেল হয়েছে কিসে, নিকেল 2 প্লাস, তার মানে কি 2 প্লাস মানে কি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেলে সোডিয়াম প্লাস হয়, তাহলে নিকেল 2 প্লাস হয়েছে মানে কি, তার মানে এখান থেকে কটা ইলেকট্রন চলে গেছে, 2টা ইলেকট্রন চলে গেছে। এখানে কি আছে, তার মানে সিলভার Ag+, সিলভার কি আছে Ag+, সে Ag+ থেকে হয়েছে কি, Ag+ থেকে হয়েছে Ag, তার মানে প্লাস থেকে 0 হয়েছে, তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, একটা। আচ্ছা, এখন আপাতত লিখিও না, এটা খেয়াল করো। আমি যদি এখন যোগ করে দিই, তাহলে এখানে নিকেল থাকবে, Ag+ থাকবে, Ni2+ থাকবে, অর্থাৎ নিকেল 2 প্লাস থাকবে, Ag থাকবে, কিন্তু এখানে একটা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, আমার হিসাবের মধ্যে এই সাইডে একটা ইলেকট্রন চলে আসবে, কিন্তু আমরা বলছি কি লাস্টে কোষ বিক্রিয়ার মধ্যে কী থাকবে না, কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এটাকে আমরা কীভাবে মিনিমাইজ করব, এটা মিনিমাইজ করার টেকনিক হচ্ছে, আমি এই যে পুরা কোষটাকে কী করব, 2 দ্বারা গুণ করে দেবো, পুরো বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে? তাহলে 2 দ্বারা গুণ করলে কী হবে, × 2, আমি ডিরেক্ট গুণই করে দিই, পুরোটা 2 দ্বারা গুণই করে দিই। ঠিক আছে? তাহলে কী হবে, 2Ag + 2E 2Ag। ঠিক আছে? তাহলে এখন দেখো তো, এখন এই 2টা ইলেকট্রন কাটাকাটি চলে গেল, বাকি থাকলো কি এই যে নিকেল। আচ্ছা, এগুলো একটা আমি দিয়ে দিই, তাদের ফিজিক্যাল স্টেটগুলো দিয়ে দিই। সলিড, এটাও হচ্ছে অ্যাকোয়াস, এটাও হচ্ছে সলিড, এটাও হচ্ছে কি অ্যাকোয়াস। তাহলে দেখো নিকেল সলিড ছিল, ঠিক আছে, বিক্রিয়া করছে Ag+ এর সাথে, যেটা কি, তাহলে প্লাস চার্জ দেখবো মানে কি সবগুলো অ্যাকোয়াস, জলীয় দ্রবণে আছে। ঠিক আছে? এখানে কি হলো, নিকেল 2 প্লাস অ্যাকোয়াস উৎপন্ন হইল কি Ag। ঠিক আছে? যেটা কি হইলো, সলিড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার আলটিমেটলি কোষ বিক্রিয়া। তোমাকে আরেকটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3 প্লাস
পিবি, 2+ থেকে পিবি ল্যাট, এই হোমওয়ার্কটা তুমি করবা, এটা তুমি কোষ বিক্রিয়াটা করবা, ঠিক আছে? সো আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। আজকে লাইভ ক্লাসের মধ্যে একটু প্রবলেম হওয়ার কারণে আমি আমার কথা রেখেছি, আমি পুরা ক্লাসটা তোমাদের করাই দিছি। এখন বাকিটা হচ্ছে তোমাদের উপর, অর্থাৎ তোমাদেরকে যা যা হোমওয়ার্ক দিছি সবগুলো করে ফেলবে, আর পুরা যা যা পড়াছি সবগুলো নোট করে ফেলবে, ঠিক আছে? এবং তোমরা নোট করেছো কি করো নাই এটা আমি বুঝবো তোমাদের পোস্টের মাধ্যমে। তোমরা যারা যারা সবাই তো নোট করে ফেলবে, এবং নোট করার পর আমার দেখে বেশি শান্তি লাগবে যদি তোমরা কি করো, তোমরা নোটগুলো ওখানে পোস্ট করো। কারণ আমি পোস্ট করলে, গ্রুপের মধ্যে নোট পোস্ট করলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা পুরা করেছো এবং সুন্দর মতো নোট করেছো। আশা করি এই জিনিসটা পুরা কনসেপ্টটা, অর্থাৎ আমরা আজকে কীভাবে একটা গ্যালভানিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করব, এটা তোমরা পুরোপুরি জিনিসটা বুঝতে পেরেছো। আমরা প্রথমে কোষ তৈরি করেছি, একটা কোষ কীভাবে রিপ্রেজেন্ট করবো সেটা পড়েছি, দেন হচ্ছে কিছু হোমওয়ার্ক দিয়েছি, এগুলো তোমরা বাসায় করবে, ঠিক আছে? আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো মতো এনজয় করেছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে, এবং আমাদের যা যা প্রবলেম ছিল, টেকনিক্যাল প্রবলেম, এগুলো সবগুলো একদম ধুয়ে মুছে ক্লিন করে ফেলবো, এবং নেক্সট ক্লাস আসবো আরও বেশি স্ট্যান্ড নিয়ে, এবং তোমরাও আমার সাথে থাকবে।